আজকের আলোচনার বিষয় ভারতবর্ষের নাগরিকদের মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন। ভারতবর্ষের নাগরিকদের জন্য ভারতবর্ষের সংবিধান কি কি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করেছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি কল্যাণী ইউনিভার্সিটি সেমিস্টার 2 পলিটিক্যাল সায়েন্স অনার্স CC4 পেপারের জন্য, তার সঙ্গে জেনারিক প্রোগ্রাম কোর্স যারা সেমিস্টার 2 এ পড়াশোনা করে এবং সেমিস্টার 4 এর জেনারিক স্টুডেন্টদের জন্য। এদের সিলেবাসে রয়েছে ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য, মানে মেন ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আমরা জানি যে ভারতবর্ষের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক কর্তব্য। তো স্থায়ীভাবে তাদের এই মৌলিক কর্তব্য বিষয়টি পড়তে হবে। আচ্ছা, এবার আমরা কয়েকটা রেফারেন্সের কথা বলবো ভালোভাবে স্টাডি করার জন্য। তোমরা DD বসু মানে দুর্গাদাস বসু ইন্ট্রোডাকশন টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বইটি পড়বে, তার সঙ্গে আওয়ার কনস্টিটিউশন সুভাষ কাশ্যপের বই। 3 নম্বরে ইন্ডিয়ান পলিটি এন্ড লক্ষ্মীকান্ত, তার বইটি পড়তে পারো। এবং বাংলা যারা পড়াশোনা করবে তারা ভারতবর্ষের শাসন ব্যবস্থা ও রাজনীতি মহাদেব কুমার মহাপাত্র, আরো বই রয়েছে ভারতের শাসন ব্যবস্থা রাজনীতি, হিমাংশু ঘোষ, সোমা ঘোষ, তাদের বই রয়েছে, বইগুলি পড়তে পারো। তাহলে আজকের বিষয় হচ্ছে ভারতবর্ষের নাগরিকদের ভারতবর্ষের সংবিধান যে মৌলিক কর্তব্য নির্দেশ করেছে, সংবিধানে লিপিবদ্ধ করেছে, সেই বিষয়টি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা জেনে নেব যে কর্তব্য কি। কর্তব্য হলো স্বতঃস্ফূর্তভাবে নৈতিকতার কারণে কোনো কিছু কাজ করা বা আবশ্যিকভাবে আইনগত কারণে কোনো কাজ করা, অর্থাৎ কিছু করা যেটা তোমার উচিত মনে হবে বা নির্দেশ হতে পারে, মান্য করা, লালন করা, পালন করা, যাই হোক। তো এই কর্তব্য যেটা মানুষের করা উচিত, সেই কর্তব্য কিন্তু অধিকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ মানুষ অধিকার ভোগ করবে আর কর্তব্য পালন করবে না, তা কিন্তু হয় না। কারণ অধিকারের সঙ্গে কর্তব্যের সম্পর্ক রয়েছে গভীরভাবে, তারা একে অপরের প্রতি সম্পর্কযুক্ত। কারণ একজনের অধিকার ভোগ অন্যের কর্তব্য পালনের উপর নির্ভরশীল। যেমন এখন করোনা ভাইরাসের যে মহামারী চলছে, তাহলে এই ভাইরাস যাতে আর ছড়িয়ে না পড়ে তার জন্য সরকার যে নির্দেশ দিয়েছে লকডাউন মেনে চলতে, তো নাগরিকদের উচিত এই লকডাউন মেনে চলা, এটা হচ্ছে নাগরিকের কর্তব্য। কিংবা যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে তারা চিকিৎসার সুযোগ নেবে এবং নিজেদের হোম কোয়ারেন্টাইন করবে। হোম কোয়ারেন্টাইনে থাকা, 14 দিন থাকা, গৃহবন্দী অবস্থায় থাকা, কারোর সঙ্গে না মেশা এবং চিকিৎসা নেওয়াটা হচ্ছে সেই আক্রান্ত ব্যক্তিদের কর্তব্য। তাহলে এটা হচ্ছে কর্তব্য। আমরা দেখি যে ভারতবর্ষের সংবিধানে মোট 11টি কর্তব্য রয়েছে। তবে মূল সংবিধানে কিন্তু কর্তব্যের কোনো উল্লেখ ছিল না। সর্বপ্রথম 42তম সংবিধান সংশোধন, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা 1976 সালে এই সংশোধনটা হয়েছিল। এই 42তম সংশোধনের ফলে ভারতবর্ষের সংবিধানে 10টি কর্তব্য সংযোজিত হয়। কোথায় হয়? ভারতবর্ষের সংবিধানের পার্ট 4 এর এ অধ্যায়ে এবং ধারার কথা যদি বলো তাহলে আর্টিকেল
51A ধারাতে 10টি কর্তব্য লিপিবদ্ধ করা হয়। তারপরে আমরা দেখছি যে 86তম যে সংবিধান সংশোধন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা 2002 সালে হয়েছিল। এই সংশোধনের ফলে আরো একটি কর্তব্য সংবিধানে সংযুক্ত হয়, অর্থাৎ 10+1 সমান 11। তাহলে বর্তমানে আমরা দেখছি যে 11টি কর্তব্য ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের নাগরিকদের জন্য লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা জেনে নিই যে কি কি কর্তব্য ভারতবর্ষের সংবিধানে রয়েছে। ভারতের সংবিধানের 51 ক ধারায় ভারতবর্ষের নাগরিকদের জন্য যে সমস্ত মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয়েছে সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে to abide by the Constitution and respect its ideals and institution, the national flags and the national anthem। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানকে মান্য করতে হবে এবং ভারতবর্ষের সংবিধানের যে আদর্শ, আইডিয়ালস এবং প্রতিষ্ঠান সমূহ, ইনস্টিটিউশন, ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকা এবং ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত, এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, ভারতবর্ষের সংবিধানকে মান্য করতে হবে, সংবিধানের আদর্শ, তার প্রতিষ্ঠান সমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে আমি একটা কথা বলি যে আমাদের দেশের নাগরিকরা বছরে কয়েকবার জাতীয় পতাকা নিয়ে আর কি মানে ব্যবহার করে, খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, ভালো কথা। কিন্তু এই জাতীয় পতাকা কিন্তু মর্যাদা ক্ষুণ্ণ করে। আমরা স্বাধীনতা দিবসের দিন বা অন্য কোনো অনুষ্ঠানে যখন জাতীয় পতাকা ব্যবহার করি, বাচ্চা ছেলেমেয়েদের হাতেও দিই, সেই জাতীয় পতাকা কিন্তু আমরা পরে কি দেখি, যত্রতত্র যেখানে সেখানে পড়ে থাকে। এটা কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি অবমাননা, এটা অবশ্যই আমাদের বন্ধ করা উচিত। দ্বিতীয় যে কর্তব্য সেটি কি, টু চেরিশ অ্যান্ড ফলো দি নোবেল আইডিয়াস দ্যাট ইন্সপায়ার দি ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম। আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে তোমরা জানো, এই স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করে এরকম আদর্শকে আমাদের লালন করতে হবে, আমাদের অনুসরণ করতে হবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়ত কি, টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দি সভরেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের দেশে, ভারতবর্ষের যে সার্বভৌমতা, ঐক্য, সংহতিকে আমাদের সংরক্ষণ করতে হবে, রক্ষা করতে হবে। 4 নম্বর কর্তব্য হচ্ছে টু ডিফেন্ড দি কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস when called upon to do so। অর্থাৎ দেশ রক্ষার প্রয়োজনে বা জাতীয় সেবা কাজে যদি ডাক পড়ে, তাহলে ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের সেই ডাকে সাড়া দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কর্তব্য। আচ্ছা, 5 নম্বর কর্তব্যটি হলো টু প্রমোট হারমোনি and the spirit of common brotherhood amongst all the people of India, transcending religious, linguistic and regional or sectional diversities, and to renounce practice derogatory to the dignity of women। অর্থাৎ এখানে ধর্মগত, ভাষাগত, আঞ্চলিক এবং শ্রেণীগত যে আমাদের পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের ঊর্ধ্বে উঠে কি করতে হবে, ভারতবর্ষের সমস্ত নাগরিককে কি করতে হবে, যে আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে।
সম্প্রসারিত করতে হবে এবং কি and to renounce practice derogatory to the dignity of women মহিলাদের মর্যাদা হানিকর সমস্ত রকম প্রথাকে পরিহার করতে হবে। 6 নম্বর যে কর্তব্য সেটা হলো to value and preserve the rich heritage of the country's composite culture অর্থাৎ ভারতবর্ষের যে মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে মূল্য প্রদান করা এবং সংরক্ষণ করা। আমরা জানি যে ভারতবর্ষ প্রাচীনকাল থেকে মিশ্র সংস্কৃতির দেশ, আমরা বলি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তা সেই এই যে মানে মিশ্র সংস্কৃতির যে কালচার সেটাকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে। আচ্ছা, 7 নম্বর কর্তব্যটি হলো টু প্রোটেক্ট এন্ড ইমপ্রুভ দি ন্যাশনাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, lakes, rivers, wildlife, and to have compassion for living creature. খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ সংক্রান্ত যে বন জঙ্গল আর কি, হ্রদ, নদ নদী এবং জীবজন্তু সহ প্রাকৃতিক পরিবেশে আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে এবং উন্নতি সাধন করতে হবে। তার সঙ্গে কি যে যে লিভিং ক্রিয়েচার অর্থাৎ সৃষ্টি সমস্ত জীবজন্তু পরিবেশ তার প্রতি কি করতে হবে, আমাদের মমত্ববোধ প্রকাশ করতে হবে, দয়া দয়া থাকতে হবে। ঠিক আছে। 8 নম্বর যে আমাদের কর্তব্য সেটা হলো টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম এন্ড দি স্পিরিট অফ ইনকোয়ারি এন্ড রিফর্ম অর্থাৎ আমাদের বৈজ্ঞানিক মনোভাব, মানবিকতা বোধ এবং অনুসন্ধিৎসা এবং সংস্কারমূলক যে চিন্তা ভাবনা তা প্রশাসন করতে হবে, মনোভাব গড়ে তুলতে হবে। 9 নম্বর যে কর্তব্য সেটি হলো টু সেফগার্ড পাবলিক প্রপার্টি এন্ড টু অ্যাবজর্ভ ভায়োলেন্স অর্থাৎ যে জনগণের সম্পত্তি, সরকারি সম্পত্তি, সে সরকারি সম্পত্তিকে রক্ষা করতে হবে এবং হিংসাকে পরিহার করতে হবে। অ্যাবজর্ভ ভায়োলেন্স, হিংসাকে পরিহার করতে হবে। আমরা এই বর্তমানে এনআরসি বা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দেখলাম যে সরকারি সম্পত্তির যে ভাঙচুর বা যে হিংসার পথ অবলম্বন করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বা বিভিন্ন কারণে আমরা ভারতবর্ষে অনেক দৃষ্টান্ত দেখেছি যে কথায় কথায় কিন্তু নাগরিকরা দেশের সম্পত্তিকে, সরকারি সম্পত্তিকে ভাঙচুর করে, যেটা কিন্তু ঠিক নয়। আমাদের কর্তব্য সরকারি সম্পত্তি রক্ষা করা। আচ্ছা, 10 নম্বর যে কর্তব্য সেটা কি টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স ইন অল স্পিয়ার অফ ইন্ডিভিজুয়াল এন্ড কালেক্টিভ অ্যাক্টিভিটিস সো দ্যাট দি নেশন কনস্ট্যান্টলি রাইজ টু হায়ার লেভেলস অফ এনডেভার এন্ড অ্যাচিভমেন্ট অর্থাৎ সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির জন্য এবং তার গতি বজায় রাখার জন্য ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে সকল কাজে আমাদের করতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে। এবং লাস্ট যে কর্তব্য সেটা হচ্ছে টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন টু হিজ চাইল্ড or between the age of 6 and 14 years অর্থাৎ পিতামাতা বা অভিভাবকদের তার যে শিশু যার 6 থেকে 14 বছর বয়স্ক শিশু তাদের শিক্ষার ব্যবস্থা করাও একটা গুরুত্বপূর্ণ মৌলিক কর্তব্য। এখানে মনে রাখবে যে এই 11 নম্বর মৌলিক কর্তব্যটি কিন্তু 2002 সালে যে 86তম সংবিধান সংশোধন হয়েছে, যেটা আমি আগে বলেছি, সেই সংবিধান সংশোধনের ফলে এটাকে সংযুক্ত করা হয়। তাহলে আমরা দেখলাম ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের নাগরিকদের জন্য 11টি মৌলিক কর্তব্য সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। এবার আমরা এই মৌলিক কর্তব্যের একটু বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে তোমাদের বলার চেষ্টা করব। ভারতের সংবিধানে মৌলিক যে কর্তব্য নাগরিকদের, যেটা আমরা বললাম তোমাদের, সেই মৌলিক কর্তব্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন
ভারতবর্ষের নাগরিকদের মৌলিক কর্তব্য এগুলো দেখবে যে কিছু কর্তব্য মোরাল, আবার কিছু কর্তব্য সিভিক। আচ্ছা, অর্থাৎ মোরাল ডিউটিস এন্ড সিভিক ডিউটিস। মোরাল ডিউটিস মানে যে যেমন উদাহরণ দিচ্ছি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল যে সমস্ত আদর্শ, সেগুলোকে লালন করা, এটা হচ্ছে মোরাল ডিউটিস। আবার সিভিক ডিউটিস কি? যেমন ধরো যে ভারতের জাতীয় পতাকা, জাতীয় যে আমাদের যে সঙ্গীত, এগুলো হচ্ছে সিভিক ডিউটিস। ঠিক আছে, তাহলে ভারতবর্ষের আমাদের যে মৌলিক কর্তব্য সেগুলো বেশ কিছু আর কি মোরাল এবং বেশ কিছু সিভিক ডিউটিস। দ্বিতীয়ত, নাগরিকদের যে মৌলিক কর্তব্য, সেই কর্তব্য কিন্তু ভারতীয়দের জন্য, ইন্ডিয়ানসের জন্য, ফরেনারদের জন্য নয়। দেশের ভেতরে অনেক বিদেশি থাকতে পারে, থাকে, তারা কিন্তু এই কর্তব্য পালন করবে না। কর্তব্য পালন সে নিজের ইচ্ছায় যে করবে সেটা ভালো কথা, কিন্তু সে তাই দায়িত্ব নেই। এটা একমাত্র ভারতীয়দের জন্য। মৌলিক অধিকার, যেমন কিছু অধিকার ভারতীয়দের জন্য এবং কিছু অধিকার বিদেশিরাও দেওয়া হয়, যেমন ধর্মের স্বাধীনতা। তো মৌলিক কর্তব্য কিন্তু শুধুমাত্র ভারতীয়দের জন্য, এটা মনে রাখবে। আচ্ছা, তৃতীয়ত কি, যে এই যে মৌলিক কর্তব্য, এটা কিন্তু সরাসরি আদালতের দ্বারা বলবৎযোগ্য নয়। অর্থাৎ আদালত মৌলিক কর্তব্যকে বলবৎ করতে পারেন না সরাসরি। ঠিক আছে, মৌলিক অধিকার যেমন লঙ্ঘন হলে আদালত সরাসরি বলবৎ করতে পারে, কিন্তু মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, তাকে কিন্তু আদালত বলবৎ করতে পারে না। অর্থাৎ আইনগত ভিত্তি নেই বলতে পারে। আর বলা যায় যে ভারতবর্ষের নাগরিকের যে মৌলিক কর্তব্য, সেটা দেখবে যে কিছু অ্যাবস্ট্রাক্ট কথা বলা হয়েছে, যেগুলো বাস্তব নয়, বিমূর্ত ধারণা। যেমন যে স্বাধীনতা সংগ্রামের আদর্শ পালন করা, তারপর আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো দেখবে যে বিমূর্ত ধারণা। সংবিধানের আদর্শ গ্রহণ করা, আদর্শ বলতে কি বুঝবে পারি, তাই না? তাহলে কিছু বিমূর্ত ধারণাও রয়েছে যেগুলোকে নাগরিকদের কর্তব্য বলা হয়েছে। যাই হোক, এবার আমরা ভারতবর্ষের নাগরিকদের যে মৌলিক কর্তব্য, তার কিছু লিমিটেশন, সীমাবদ্ধতা তুলে ধরব। আচ্ছা, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা, লিমিটেশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস। প্রথমত আমরা বলবো যে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের নাগরিকদের জন্য যে 11টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয়েছে, এগুলি কিন্তু যথেষ্ট নয়। আরো অনেক কর্তব্য রয়েছে যেগুলো ভারতবর্ষের নাগরিকদেরকে পালন করতে হয়, কর্তব্য পালন করতে হয়। অনেক কর্তব্য রয়েছে যেগুলো সংবিধানে লিপিবদ্ধ করা হয়নি, যেমন কাস্টিং ভোট। অধিকার হিসেবে আমাদের রয়েছে, কিন্তু ভোট যদি না দেওয়া হয় তাতে কোনো ব্যবস্থা নাই। এই যে নাগরিকদের কর্তব্য ভোট দেওয়া, সেটা কিন্তু লিপিবদ্ধ করা হয়নি, কাস্টিং ভোট। তারপর পেইং ট্যাক্স, কর প্রদান করা, নাগরিকদের ইনকাম ট্যাক্স বা বিভিন্ন ক্ষেত্রে যে কর প্রদান করা, এটা একটা গুরুত্বপূর্ণ কর্তব্য নাগরিকদের, সেটা সংযুক্ত হয়নি। তাছাড়া ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ কর্তব্য। তাহলে এরকম অনেক কর্তব্য রয়েছে যেগুলো কিন্তু ভারতবর্ষের সংবিধানে সংযুক্ত করা হয়নি। যেমন এই কাস্টিং ভোটের কথা বলছি, শরণ সিং কমিটি 1976 সালে শরণ সিং কমিটির প্রতিবেদন বা রিপোর্টের ফলে কিন্তু ভারতবর্ষের সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে সংযোজন করা হয়েছে। তো শরণ সিং কিন্তু কাস্টিং ভোট প্রদান করে, পেইং ট্যাক্স, কর প্রদান করাকেও কিন্তু একটা কর্তব্য বলেছিলেন, কিন্তু যেটাকে গ্রহণ করা হয়নি। তোমাদের বলে রাখি যে শরণ সিং 8 ধরনের কর্তব্যের কথা বলেছিলেন, যার মধ্যে 5টি কর্তব্যকে গ্রহণ করা হয়েছিল, তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার গ্রহণ করেছিলেন, আর 5টি কর্তব্য তারা যোগ করে 10টি সেই সময় কর্তব্য সংযুক্ত করেছিলেন। অর্থাৎ 3টি কর্তব্য কিন্তু
শরণ সিং এর যে প্রতিবেদন ছিল সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। একটি যেমন পেইং ট্যাক্স, দ্বিতীয়ত কর্তব্যগুলি যদি লঙ্ঘিত হয়, নাগরিকরা যদি পালন না করে, তাহলে তাদের কোনো শাস্তির বিধান নেই, তাদের শাস্তি দিতে পারে না। শরণ সিং বলেছিলেন যে আইনসভা কর্তব্য পালন না করলে শাস্তি প্রদানের ব্যবস্থা করতে পারে, সেটাকে কিন্তু গ্রহণ করা হয়নি। তাই দ্বিতীয়ত যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে কি, যে সাধারণ মানুষের জন্য কিন্তু ভারতবর্ষের নাগরিকদের যে মৌলিক কর্তব্য বেশ কিছু বিষয় কিন্তু বোধগম্য নয়। যেমন সাইন্টিফিক টেম্পার, বৈজ্ঞানিক মনোভাব। তো বৈজ্ঞানিক মনোভাব সাধারণ মানুষ কি বুঝবে? যে আদর্শগুলোর কথা বলা হয়েছে, যে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করে এরকম আদর্শ, সেই আদর্শগুলোকে সংরক্ষণ করতে হবে। সাধারণ নাগরিক কি বুঝবে? এরকম কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো সাধারণ মানুষের বোধগম্য নয়। আচ্ছা, তৃতীয়ত বলছি যে নন পানিশেবল, অর্থাৎ এই যে কর্তব্যগুলো যদি পালিত না হয়, নাগরিকরা যদি মেনে না চলে, তাহলে কিন্তু তার জন্য কোনো শাস্তির বিধান নেই। যদিও ভারতবর্ষের পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে কোনো কর্তব্যকে কার্যকর করতে পারে, তখন কিন্তু সেটা অবশ্যই মানতে হবে। কিন্তু সাধারণত কর্তব্য যদি নাগরিকরা পালন না করে, তাহলে কিন্তু তার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। আর চতুর্থত বলবো যে মৌলিক কর্তব্যকে পার্ট 4 চতুর্থ অধ্যায়, সংবিধান চতুর্থ অধ্যায় কিন্তু সংযুক্ত করা হয়েছে পার্ট 4 এ অংশে। পার্ট 4 কি আছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দি স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। আর আমরা জানি যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। কোন নির্দেশমূলক নীতিকে কার্যকর করতে গেলে আইনসভাকে আইন প্রণয়ন করতে হবে, এবং সেটা অবশ্যই মৌলিক অধিকারের বিরোধী না হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখছি যে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় এমন অংশে এই ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন সেটা দেওয়া হয়েছে। অর্থাৎ স্থায়ীভাবে আমি প্রথম বললাম যে ভারতবর্ষের নাগরিকদের মৌলিক কর্তব্য সেটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তো এই সমস্ত লিমিটেশন গুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা কনক্লুশন করব। ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের নাগরিকদের মৌলিক কর্তব্য যে লিপিবদ্ধ করেছে তার তাৎপর্যগুলো, সিগনিফিকেন্স অফ ফান্ডামেন্টাল ডিউটিস। তো ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্যের তাৎপর্য কি? যে মৌলিক কর্তব্যগুলো ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ করার কারণে ভারতবর্ষের নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পূর্বে লিপিবদ্ধ করা ছিল না, তার মানে যে ভারতবর্ষের নাগরিকরা কর্তব্য পালন করতে পারে তা কিন্তু নয়। কিন্তু লিপিবদ্ধ করা থাকলে এগুলো কি হয়, যে সচেতনতা বৃদ্ধি পায়। আজকে যেমন আমি তোমাদের এই কর্তব্যগুলোর কথা বলছি, লিপিবদ্ধ করা না থাকলে আমরা কি বলতাম, বিভিন্ন কর্তব্যের কথা বলতাম, কিন্তু সেইভাবে কিন্তু বলা হতো না। এখানে নির্দিষ্ট করে 11টি কর্তব্য বলা হয়েছে। ভারতবর্ষের নাগরিক হিসেবে যে মৌলিক অধিকার ভোগ করে, তাহলে অধিকার ভোগের সঙ্গে তো কর্তব্য পালন আমি আগে বলেছি যে গভীরভাবে সম্পর্কযুক্ত। তাহলে নাগরিকদের অধিকার ভোগ করতে গেলে অবশ্যই তাদের কর্তব্য পালন করতে হবে, কারণ একজনের অধিকার ভোগ অন্যের কর্তব্য পালনের সঙ্গে নির্ভরশীল। দ্বিতীয়ত কি, যে ওয়ার্নিং এগেইনস্ট অ্যান্টি-ন্যাশনাল অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস। ভারতবর্ষের নাগরিকদের সাবধান করে দেয় যে অ্যান্টি ন্যাশনাল, জাতীয় বিরোধী, জাতীয়তা বিরোধী এবং যে সমাজ বিরোধী যে কার্যকলাপ সেটা কিন্তু করা যাবে না। তৃতীয়ত কি, যে মৌলিক কর্তব্য কি করতে পারে, যে আইনের সাংবিধানিক বৈধতা বিচার করতে পারে। আমরা দেখেছি যে 1992 সালে সুপ্রিম কোর্ট অভিমত প্রকাশ করে যে মৌলিক কর্তব্য কোন ক্ষেত্রে আইনের সাংবিধানিক বৈধতা বিচার করতে পারে, কনস্টিটিউশনাল ভ্যালিডিটি। তবে মনে রাখতে হবে যে 14 নম্বর ধারায় যে সাম্যের অধিকার রয়েছে এবং 19 নম্বর ধারায় যে স্বাধীনতার অধিকার রয়েছে, তার
বিরোধী হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে সাংবিধানিক বৈধতা বিচার করার জায়গা কিন্তু রয়েছে। আচ্ছা, সর্বশেষ আমরা বলবো যে এনফোর্সেবল বাই ল, আইনের দ্বারা প্রযুক্ত হতে পারে। আমরা জানি যদিও মৌলিক কর্তব্য নাগরিকরা মেনে চলতে বাধ্য নয়, কিন্তু আইনসভা আইন প্রণয়নের মাধ্যমে কোন কর্তব্যকে কিন্তু আবশ্যক করতে পারে, অর্থাৎ মেনে চলা বাধ্যতামূলক হয়ে যাবে। কিছু কিছু আইন যে হয়েছে তার দৃষ্টান্ত আমরা বলতে পারি, যেমন ভার্মা কমিটি দেখতেছে বেশ কিছু আইন। আমি এখানে 3টি আইনের কথা উল্লেখ করবো যেগুলো মৌলিক কর্তব্য আবশ্যকভাবে মেনে চলতে হয়। যেমন 1 নম্বর বলবো দি প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971, 1971 সালে যে জাতীয় সম্মান বিরোধী আইন, মর্যাদা হানিকর আইন যে পাশ হয়েছিল, সেখানে বলা হয়েছে যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় সম্মান এর কিন্তু এখান থেকে যদি সম্মান লঙ্ঘন করে তাহলে তার কিন্তু প্রতিরোধ বা শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। দ্বিতীয়ত কি, যে দি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, অর্থাৎ এখানে জীবজন্তু যেগুলো খুব রেয়ার দেখা যায়, অবলুপ্ত হচ্ছে, এরকম জীবজন্তুর ব্যবসা বাণিজ্য করা কিন্তু যাবে না। সেক্ষেত্রে 1972 সালে এই আইনটি পাস হয়। তারপর রয়েছে দি ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, 1980 সালে এই আইনটি পাস হয়েছে, যেখানে বন্য সম্পদকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। কেউ যদি বন্য সম্পদকে ধ্বংস করে বা অন্য কোনো কাজে ব্যবহার করে তার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। এইভাবে আরো অনেক আইন রয়েছে যেগুলো মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের আইন এই যে মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্য কিন্তু পালন করতে মানুষ বাধ্য। সব ক্ষেত্রেই হয়নি। এর গুরুত্ব প্রসঙ্গে আমি বলি যে আমরা জানি যে মৌলিক কর্তব্য শরণ সিং কমিটি প্রতিবেদন অনুযায়ী হয়েছে, এবং আমরা জানি সেই সময় তৎকালীন ইন্দিরা সরকার, ইন্দিরা গান্ধীর আর কি প্রচেষ্টাতে, তার ইচ্ছাতে আর কি মৌলিক কর্তব্য সংযোজনের কথা বলা হয়েছিল, এবং তিনি ভেবেছিলেন যে মৌলিক কর্তব্যগুলো যদি সংবিধানে সংযুক্ত করা হয় তাহলে নাগরিকরা মৌলিক অধিকারের সঙ্গে সঙ্গে মৌলিক কর্তব্যগুলো ভোগ করবে, তাদের সচেতনতা বৃদ্ধি পাবে, এবং কি দ্বিতীয়ত কি, এই যে মৌলিক কর্তব্য আর মৌলিক অধিকার এটা কি করে, গণতন্ত্রকে শক্তিশালী করে। তাহলে মৌলিক কর্তব্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের নাগরিককে, প্রত্যেকটা ভারতবাসীকে কিন্তু জানা উচিত তাদের মৌলিক কর্তব্য কি। তারা যখন অধিকার ভোগ করবে তাহলে স্বাভাবিকভাবে অধিকারের সঙ্গে সঙ্গে, মৌলিক অধিকারের সঙ্গে সঙ্গে মৌলিক কর্তব্য কিন্তু তাদের জানা একান্তই দরকার। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে করবে, আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দিতে।